আমার মতে আমার মনে হচ্ছে তাদের অবশ্যই আসা উচিত ছিল, ওদের একজন সহযোদ্ধার জানা যায়। আমরা ওনার কবর দিয়ে আমরা ওনাকে ঠিক করলাম যে রামগড় কবরস্থানে ওনাকে কবর দিব। আমরা সব ওখানে নিয়ে গেলাম। এখন আর যা স্পষ্ট মনে হচ্ছে, জায়গাটা ছিল ওদের ওয়ালের, রামগড় কবরস্থানের ওয়ালের কোনা একটা জায়গায় আমরা ঠিক করলাম যে ওখানে ক্যাপ্টেন আফতাবকে কবর দেওয়া হবে। তো ওনাকে কবর দেওয়ার পরে আমরা একটা পিলার পুঁতে, ওনার একটা হেলমেট ছিল মাথায়, সো হেলমেটটা ওখানে লাগানোর চেষ্টা করলাম। তো অনেকে আমাদের মানা করলো, বলছেন ডোন্ট ডু দ্যাট, কেন যদি এটা করা হয়, যেহেতু ফ্রেশ খবর পাকিস্তান আর্মি যদি রামগড় দখল করে, তখন ওরা হয়তো ওনার লাশকে বেইজ্জত করবে বা লাশকে তুলে কিছু করার চেষ্টা করতে পারে। তো আমরা সেটা অবশ্যই তখন সেই পরিকল্পনা বাদ দিলাম। এরপরে যেদিন রামগড় ফল করে পাকিস্তান আর্মি, কিন্তু প্রচুর আমরা যেদিন ফল করে আমাদের মাঠে দেখলাম প্রচুর ওদের মোটরের গোলা এসে পড়ছে এবং গুলির আওয়াজ হচ্ছে, গুলি এসে আমাদের ওয়ালে হিট করছে স্কুলের। তো তখন আর্মিরা সবাই এবং আমরাও মোটামুটি, রামগড় ছিল, রামগড়ের অপর পারে হচ্ছে সাবরুম, ইন্ডিয়ার একটা সাব ডিভিশন বোধ হয়। রামগড়ের যে নদীটা খুব ছোট নদী, আমি জানি নদীর নাম ভুলে গেছি আমি, এবং একসময় পানি কিন্তু খুব কম থাকতো, ইউ কুড ওয়াক থ্রু দ্য রিভার লাইক কোমর সমান পানি। আমাদের আর্মির লোকজন এবং আমরা সবাই মোটামুটি যেভাবে পারি দৌড়ায় রামগড়ে আমরা সাবরুম উঠলাম। সাবরুম উঠার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়ান বিএসএফ লোকজন আমাদের থেকে আমাদের যে আর্মস আছে ওগুলো সব ওরা কনফিসকেট করা শুরু করলো। ওরা বলছে তোমরা এখন ইউর ইন এ ফরেন ল্যান্ড, তোমরা এই আর্মস রাখতে পারো না। আমরা খুব চিন্তা করছিলাম যে আর্মস না দেওয়ার জন্য, বাট স্টিল উই হ্যাড টু গিভ ইন। আমরা আমাদের অস্ত্র ওদের কাছে জমা দিয়ে আমরা সাবরুমে আশ্রয় নিলাম। তখন সাবরুমে আশ্রয় নেওয়ার পরে আমাদের জন্য ঠিক করা হয়েছে, আমাদেরকে একটা ক্যাম্পে নিয়ে গেল সাবরুমে। আমরা ওখানে সেই ট্রেন পাতে আমরা ওই ক্যাম্পে ছিলাম রাত্রেবেলা, এবং আমাদের খাওয়া দাওয়া কিছু ছিল না। আমার স্পষ্ট মনে আছে এখন, সাবরুমে আমাদের যে ভাত দেওয়া হলো সেই চালের বস্তা কিন্তু বালিতে পড়ে গেছিল, চালের সঙ্গে সব বালি মিশে গেছিল। তো সে ভাত যখন আমরা খাচ্ছি, ভাত চেয়ে বালি বেশি লাগছে। আমাদের ভিতরে একজন দেখলাম, সে একটা বুদ্ধিমানের কাজ করলো, সে ভাতে অনেক করে পানি ঢেলে দিল, পানি ঢেলে দিয়ে লবণ দিল বেশি করে, তারপরে জাস্ট পানিতে ভাতটাকে কিছু মিশিয়ে যাতে করে বালিটা নিচে চলে যায়। তা আমরা ওখান থেকে ওই ভাতটাও খেলাম, বোধহয় কুমড়া ছিল সঙ্গে, এবং সেটা সেদিন এত টেস্টি মনে হয়েছে যেটা আমরা খাইনি অনেকক্ষণ ধরে। তারপর ওই ক্যাম্প থেকে আমাদেরকে হরিণা বলে একটা জায়গা নিয়ে যাওয়া হলো, ওখানে আর্মির একটা ক্যাম্প বানাইছিল, এবং হরিণা ক্যাম্পটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সে বেশ স্থান করে নিছে। হরিণা ক্যাম্পে গিয়ে জিয়াউর রহমান ওনার একটা অফিস, উনি ছিলেন হরিণা ক্যাম্পের কমান্ড্যান্ট। তো জিয়াউর রহমান আমাকে এবং আমার সঙ্গে একজন ছিল বোরহান, আমাদের দুজনকে দায়িত্ব দিল যে সিভিলিয়ান হিসেবে জিয়াউর রহমানের অফিসে কাজ করার জন্য। আমাদেরকে টেবিল চেয়ার দেওয়া হলো যে কোনো সিভিলিয়ান কিছু আসলে বা ছাত্র সংক্রান্ত ইস্যু আসলে উইল ডিল উইথ দ্যাট, এবং উইল লেট জিয়াউর রহমান নো। হরিণা ক্যাম্পে এবং আর্মিদের সঙ্গে আমাদের সম্পর্ক বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমি আগে বলছি যে আর্মিদের সঙ্গে আমাদের বেশ একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়ে গেছিল রামগড় থাকাকালীন, এবং এটার মূল আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ আর্মির লোকজন যারা ছিল আর কি, জিয়াউর রহমান এবং পাকিস্তান আর্মি থেকে যারা বাংলাদেশ আর্মিতে জয়েন করছে। কেন ওদের যে অ্যাটিটিউড ছিল ছাত্রদের প্রতি, দ্যাট উই ডিডন্ট রিয়েলি অ্যাকসেপ্ট। ওরা মনে করছে ছাত্রদের জন্য আজকে ওদের এই অবস্থা, এত কষ্ট করতে হচ্ছে, যে ছাত্ররা ওদেরকে জোর করে মুক্তিযুদ্ধে টানিয়ে আনছে। তো যে ঘটনাটা বলতে চাচ্ছি আমি, সেটা আই থিঙ্ক এটা বাংলাদেশের অনেকে জানে না, এবং আমি কথাটা বলার পরে আমি আবার বাংলাদেশে ঠিক মতো যেতে পারবো কিনা আই ডু নট নো স্টিল। তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আর্মির লোকজন, যেমন আমাদের জিয়াউর রহমান সাহেব এবং অন্যান্যরাও, বারোকুণ্ডে একটা জুট মিল আছে, নাম হচ্ছে হাফিজ জুট মিলস। হাফিজ জুট মিলসের তথা আমাদের মুক্তিযুদ্ধ লোকজন হাফিজ জুট মিলসে গিয়ে ওদের পুরুষদেরকে সব করে আই থিঙ্ক ওদেরকে উই কিল দেম অল, এবং আসার সময় ওরা ওদের মহিলাদেরকে নিয়ে এসেছিল রামগড়ে। সো রামগড় পোস্ট অফিসে যেখানে আর্মিরা থাকতেন, দ্যাট ওয়াজ এ কাইন্ড লাইক হেরেম ফর আমাদের অফিসারদের জন্য। এটা আমরা জানছি পরে, আমরা কিছুটা কানাঘুষে জানতাম, বাট যখন রামগড় ফল করছে তখন আমাদের কিছু ছাত্র ছিল ওই টিমে, আর্মির কিছু জওয়ান এবং সুবেদারদেরকে দিয়ে বলা হলো ওদেরকে নিয়ে রামগড়ে ওই নদীর পাড়ে ওদেরকে গুলি করে মেরে কবর দিয়ে দেওয়ার জন্য। আমাদের ভিতরে একটা ছেলে ছিল, ওর নাম ছিল ওমর ফারুক। ওমর ফারুক অবশ্যই ইতিহাসে ওর নাম আসবে, কেন ওমর ফারুক ইতিমধ্যে সেই চিটাং শহরে ঢুকছিল, যে আমি যার কথা আগে বললাম ইউসুফ সহ ফখা চৌধুরীকে মারার জন্য। আনফর্চুনেটলি হি গট কট, এবং সে সালাউদ্দিন কাদের চৌধুরী
কথা জানা মতে আর কি ওকে গাড়ির পেছনে চিটাং শহরে ঘুরে ঘুরে ওকে মারছে, গাড়ির পেছনে ওকে বেঁধে, এন্ড দ্যাটস হাউ হি ডাইড। তো সেও ছিল ওই গ্রুপে ওখানে, মানে ওই 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 পাকিস্তানি মেয়েদেরকে মারার জন্য। ওর মুখে আমি শুনছি যে ও আমাকে বলছে এটুকু স্পষ্ট করে যে ওরা যখন আর্মিদেরকে মহিলাদেরকে নিয়ে এসে গুলি করার জন্য ওরা নাকি ওদেরকে বলছে আমাদেরকে একটু অজু করতে দাও, যেহেতু নদীর পাড়ে পানি আছে, বলে আমরা একটু পাক হইনি এবং আল্লাহর কাছে আমাদের শেষ প্রার্থনা করি। এন্ড আমাদের আর্মি এবং আমাদের জওয়ানরা কেউ রাজি হয় না সেখানে, আমাদের ছাত্ররা যে কয়েকজন ছিল ওখানে, they didn't allow that to happen। তো ওরা বলছে যে বাচ্চার জন্য, একটা বাচ্চাও ছিল ওদের সঙ্গে ছোট্ট, বোধহয় 3-4 মাসের। তো ওই জন্য ওই সিনটা দেখে সে মোটামুটি হি বিকেম ক্রেজি, ও অনেকটা পাগল হয়ে গেছিল। ওরা ঠিক করছে ওকে গুলি করবে না, গর্ত আগে করা ছিল, ওরা গর্তে লাশটা ফেলে দিয়ে, লাশ না ওর শরীরটা ফেলে দিয়ে দি চার্জ বেয়নেট ওভার হিম, এবং পরে মাটি ফেলছে ওখানে। তো সে দেখছে নাকি যে বাচ্চাটা মাটি ফেলার পরে ও হাত দিয়ে জাস্ট বালিটা চোখ থেকে সরাচ্ছে, এবং হি কুড ফরগেট দ্যাট সিন। ওখানে আরেকজন ছিল, আমি এই সমস্ত ঘটনা তুলছি, কিছু ব্যক্তিকে ইনভলভ করছি। ফারুক বলে এক ভদ্রলোক ছিল, একটা ছাত্র ছিল আমাদের সঙ্গে, সে পরে আর্মিতে জয়েন করছে, এন্ড হি বিকেম এ মেজর লেটার অন, অ্যাজ ফার এজ আই নো। এখন আগে ঢাকাতে ও বা ওর ওয়াইফ একটা স্কুল চালায়, ইংরেজি স্কুল। আমি ফারুকের বউর নাম জানি না। তো যে কারণে ফারুকের কথা বললাম, ও ফারুক ওখান থেকে ফিরে আসার পরে ফারুক সে আর্মিদের সঙ্গে ওর মারপিট লেগে গেল। সে আর্মিদের গালালি করলো যে তোরা শালা, মানে খুব সে গালালি করছিল ওদেরকে। আর্মির এক জওয়ান ওর কানে বেয়নেটের কান ছিদ্র করেছিল, এবং সেটা নিয়ে আমাদের বেশ আর্মিদের সঙ্গে আমাদের আরেকবার গোলমাল শুরু হলো আর কি, এটা নিয়ে যে কেন সেটা করছে। ইতিমধ্যে কথা চলছিল যে ইউসুফ ভাই আমাদেরকে বললেন যে মানে আর্মি থেকে না, মানে পলিটিক্যাল গ্রুপ থেকে যে মুজিব বাহিনী বলে একটা বাহিনী করার কথা চিন্তা ভাবনা চলছে। এবং আইডিয়া যেটা আমাদেরকে দেওয়া হলো সেটা হচ্ছে যে আমাদের ভিতর থেকে কিছু সিনিয়র লিডার এবং কিছু জুনিয়র লিডার নেওয়া হবে, এবং আমরা যাব, আমাদেরকে দেশে বাংলাদেশে নিজেদের এরিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এবং আমরা নিজেদের এলাকা যাব, এবং ওখানে আমরা উইল বিল্ড আওয়ার ওন ফোর্স, এবং আমরা লোকজনকে ট্রেনিং দেবো, আমাদের কাছে অস্ত্র পাঠানোর ব্যবস্থা করা হবে। আর সেটা হচ্ছে, এবং আমরা আস্তে আস্তে গ্রাম থেকে শহরের দিকে গিয়ে শহর দখল করব। সো দ্যাট ওয়াজ ভেরি সাউন্ডিং, কারণ আর্মির সঙ্গে আমাদের যে সম্পর্ক ইতিমধ্যে হয়ে গেছে, আর্মিদের প্রতি আমাদের ভালো একটা বিরাগ ছিল। আমরা ডিসাইড করলাম যে আমরা কেউ আর্মিতে জয়েন করবো না, আমরা মুজিব বাহিনীতে জয়েন করবো। তা আমাদের জন্য কিন্তু হরিণা ক্যাম্প থেকে বেরোনো খুব কষ্ট করছিল, কারণ আর্মিরা আমাদেরকে বেরোতে দিত না তখন। তা আমরা একদিন জিওর কাছে বললাম যে আমরা অনেকদিন এসেছি হরিণা ক্যাম্পে, আমরা গোসল করি নাই। গোসল করার জন্য কোনো পানি ব্যবস্থা ছিল, পানি ব্যবস্থা ছিল আবার মাইল 3 দূরে একটা ছড়া ছিল, ঝর্ণা মতো। তার মধ্যে আমরা ওখানে গিয়ে আমরা গোসল করতে চাই। সো উই গট দ্য পারমিশন ফ্রম দেম। এবং আগে থেকে ব্যবস্থা করা ছিল ওই ঝর্ণার ওখানে ইন্ডিয়ান আর্মির একটা গ্রুপ এসে আমাদেরকে তুলে নিয়ে যাবে, এবং সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির জেনারেল সুজন সিং ওবানের নেতৃত্বাধীন একটা গ্রুপ। এবং সুজন সিং ওবান ছিল ইন্ডিয়ান আর্মির গেরিলা ওয়ারফেয়ারের বেশ একজন দিকপাল, কেন ভিয়েতনাম যুদ্ধ নাকি আমেরিকান আর্মি গট অ্যাসিস্ট্যান্স ফ্রম হিম, ভিয়েতকংদেরকে মোকাবেলা করার ব্যাপারে। সুজন সিং ওবানের কিন্তু বাংলাদেশের প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল, এবং শেখ মুজিবের প্রতি উনি খুবই অনুগত ছিলেন, এবং আমরা যা দেখেছি ওনাকে, উনি আমাদের জন্য যথেষ্ট আদর করতেন মুক্তিযোদ্ধা ছেলেদেরকে। আমরা ওই ক্যাম্প থেকে বেরিয়ে গিয়ে আসলে আমরা গোসল করার নাম করে এসে দেখলাম যে ইন্ডিয়ান আর্মির ট্রাক থেকে অপেক্ষা করছে আমাদের জন্য। তা আমরা ওই গাড়িতে উঠে গেলাম গোসল টোসল না করেই। তো এরপরে আমরা মানে পাহাড়ের ভিতরে কোথায় এসেছি আমরা জানি না, আমরা জানি যে আমাদের পর আগরতলা নিয়ে আসা হলো। আগরতলা থেকে আমাদেরকে প্লেনে করে নিয়ে গিয়ে যাওয়া হলো বাগডোগরা এয়ারপোর্ট। আই রিমেম্বার অল দোজ। তো বাগডোগরা এয়ারপোর্ট মানে সেটা বোধ হয় জলপাইগুড়ির কাছে কোথাও। তো বাগডোগরা এয়ারপোর্টে এসে দেখি যে মানে আমি তখন ছাত্রলীগের চিটং কলেজ শাখার অর্গানাইজ সেক্রেটারি, মানে খুব ছোটখাটো, মানে ছোট ধরনের নেতা বললে ভালো, কর্মী ছিলাম। তো ওখানে দেখলাম যে তৎকালীন আমরা যাদেরকে চিনি, আওয়ামী লীগের আদমজি জুট মিলের এককালীন শ্রমিক নেতা সাইদুল ইসলাম সাধু, বোধহয় ভালো নাম, আমি ভুলে গেছি। তারপর ছিল রুহুল আমিন ভুইয়া, উনি